নমস্কার। আজকে যে খবরটির জন্য সকাল থেকে অনেকে আগ্রহ ছিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা, কিন্তু দিনভর সেই মামলা শুনানির পরে তা কোনো কনক্লুসিভ কোনো আজকে রায় ঘোষণা হয়নি। আবার 24 তারিখ মামলা শুনানি হবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে গোটা প্রশাসন আন্দোলিত হয়ে রয়েছে, পুলিশ প্রশাসনিক ব্যবস্থা এবং রাজ্য রাজনীতিতে প্রবল চর্চার বিষয় হয়ে উঠেছে, সেটা হচ্ছে যে প্রশাসনিক রদবদল। ইলেকশন কমিশন প্রায় লন্ডভন্ড করে দিচ্ছে রাজ্য পুলিশ এবং প্রশাসনের যে বিন্যাস, সেটিকে পুরোপুরি ঘেটে দিচ্ছে, দিয়ে নতুনভাবে একটা সাজাচ্ছে ভোটের আগে। এইটা নিয়ে আজকে চরম একটা আলোচনা শুরু হয়েছে প্রশাসনের মধ্যে এবং রাজ্য রাজনীতিতেও। আমরা দেখব যে রবিবার বিকেলবেলা 4টের সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিলেন। তার ঠিক 6 ঘন্টার মধ্যে, 6 থেকে 7 ঘন্টার মধ্যে প্রথম অর্ডারটি আসে দিল্লি থেকে, এবং কার কাছে আসে? মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে আসে, এবং তাকে বলা হয় যে মুখ্য সচিব পদ থেকে আপনাকে এবং স্বরাষ্ট্র সচিব পদ থেকে জগদীশ প্রসাদ মীনাকে অবিলম্বে অপসারণ করা হচ্ছে, এই পদে বসানো হচ্ছে নতুন দুজন মুখকে। এই খবর দ্য ওয়াল সবার আগে ব্রেক করে, এবং মজার বিষয়, রাত 12টা সাড়ে 12টার সময় যখন দ্য ওয়ালে এই খবর পাবলিশ হতে হতেই খবর আসে, এবং রফিকুল জামাদার আমার সহকর্মী সাংবাদিক, ওর কাছেই খবর আসে, এবং নয়াদিল্লি থেকে খবর আসে, কলকাতার সিইও দপ্তর থেকে নয়, কিন্তু নয়াদিল্লি থেকে খবর আসে যে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে পীযূষ পান্ডেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে দেওয়া হচ্ছে। তখনও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন হয়নি, কিন্তু ততক্ষণেই রফিক আমাকে জানায়, এবং দ্য ওয়ালে সেই খবরটিও ওঠে, যদিও আমরা নতুন কাকে নিয়োগ করা হচ্ছে সেই নামটা তখনও লিখিনি যতক্ষণ না অফিসিয়াল নোটিফিকেশন হয়। কিন্তু আমরা জানতাম যে সিদ্ধিনাথ গুপ্তাকে রাজ্য পুলিশের ডিজি করা হচ্ছে, এবং অজয় নন্দাকে, সিনিয়র আইপিএস অফিসার অজয় নন্দা, তাকে করা হবে কলকাতা পুলিশের কমিশনার। এইটা সেদিনকে রাত্রিবেলায় আমাদের কাছে স্পষ্ট ছিল, এবং যাকে বলে যে বিন্দুতে সিন্ধু দর্শন, ঠিক এই যে কমিশন ভোটের ডেট অ্যানাউন্সমেন্টের 6 ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসনের শীর্ষ 4জন কর্তা, এবং 4জন কর্তা কেন বলবো, আমি বলবো 5জন কর্তা, কারণ একজনেরটা আমরা হয়তো জানতে পারিনি, সেটা হচ্ছে এডিজি ল অ্যান্ড অর্ডার, রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কর্তা এডিজি ল অ্যান্ড অর্ডার বিনীত গোয়েল, তাকেও সরিয়ে দেওয়া হয়। এই যে 5জন শীর্ষ প্রশাসনের শীর্ষকর্তা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং এডিজি ল অ্যান্ড অর্ডার, এই 5জনকে চেঞ্জ করে দেওয়ার মধ্যে কিন্তু মেসেজটা ছিল যে কমিশন কিন্তু এবারে ব্যাপক রদবদল করবে। ফলে পরের দিন সকালবেলা আমাদের কাছে কোনো সন্দেহ বা সংশয় ছিল না যে জেলা ধরে ধরে এসপিডিএম বদল হবে এবং ডিআইজি অফিসারদের সব চেঞ্জ করা হবে। তো দেখা গেল যে গত 3 দিন 72 ঘন্টা ধরে আজকে বিকেল পর্যন্ত সেটাই হয়েছে। কিন্তু এসপি বদল হয়েছে, আজকেই হয়েছে 11জন ডিএম বদলি করা দেওয়া হয়েছে। ইভেন যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে রাজ্যের বিভিন্ন দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি ইনক্লুডিং হোম সেক্রেটারি, তাদেরকে বিভিন্ন স্টেটে ইলেকশন অবজারভার করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের রাজ্যেই রাখা হচ্ছে না। এই গোটা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, রফিকের সঙ্গে অবশ্যই আলোচনা করব, কারণ রফিক এই গোটা বিষয়টা গোড়া থেকে শেষ পর্যন্ত জানে এবং কন্টিনিউয়াস আপডেট করে যাচ্ছে। দ্য ওয়ালে আর কিছুক্ষণের মধ্যেই এই খবরটিও উঠবে যে রাজ্যের শীর্ষ আমলাদের, যারা বিভিন্ন দপ্তরে রয়েছে, তাদের কোথায় কিভাবে পাঠানো হয়েছে। ইন্টারেস্টিং হচ্ছে যে একজন আইএএস অফিসারকে রফিক ফোন করেন, তার বদলির অর্ডারটা আজকে সিইও দপ্তর থেকে সবে দিয়েছে, তাকে ফোন করে জানা যায় যে তিনি তামিলনাড়ুতে ল্যান্ড করছেন। তাকে আরো 4 ঘন্টা 5 ঘন্টা আগে সেই অর্ডারটা দিয়ে বলা হয়েছে ইমিডিয়েট চলে যান তামিলনাড়ু। তো এইটার মধ্যে কিন্তু গোটা বিষয়টাই, গোটা মাইন্ডসেটটাই বোঝা যাচ্ছে প্যাটার্নটা হচ্ছে যে কমিশন কিন্তু পুরো লন্ডভন্ড করে দিতে চাইছে। রফিক, আজকের লেটেস্ট ডেভেলপমেন্ট কি? দেখো, আজকে যেটা সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন এই রাজ্যের ডিজি, সিপি, সিএস, এইচএসকে বদল করা হয়েছিল, তখন বোঝা গিয়েছিল যে এর পরবর্তী সময় এসপি, সিপি, তারপর ডিএমদের আমরা দেখলাম যে একদিন মাঝখানে নির্বাচন কমিশন তারা কোনো অর্ডার করেনি। অর্থাৎ যেদিনকে সিপি, ডিজি, এইচএস বা তোমার এডিজি ল অ্যান্ড অর্ডার এই অর্ডার করার পর 24 ঘন্টা চুপচাপ ছিলেন।
পরবর্তী সময় দেখা যায় যে একটা বড় লিস্ট বের করে দেয়, সেই লিস্টে কি আসে, সেখানে আসে এসপিদের নাম, আর নাম আসে কি আরেকটা অর্ডারে, সেখানে সিপিদের নাম। তোমাকে বলবো শঙ্করদা, এ রাজ্যে 7টা এখানে হচ্ছে পুলিশ কমিশনারেট এলাকা, সেখান থেকে 5টা সিপিকে বদল করে দিল, বাকি রইল 2টো, যেমনটা বললাম বিধাননগর এবং হচ্ছে শিলিগুড়ি। এবং এই যে দুজন এখনো পর্যন্ত রয়েছেন, তারাও পর্যন্ত এখন কিন্তু আতঙ্কে বা আশঙ্কায় রয়েছেন, কারণ যেভাবে নির্বাচন কমিশন এক এক করে অর্ডার বার করছে না, তাতে এখানে কিন্তু- তো আমি একটা জিনিস রফিক বুঝি না, একটা জিনিস আমি বুঝি না, সেটা হচ্ছে আতঙ্ক বা আশঙ্কার কি আছে। এই যে ট্রান্সফার পোস্টিং হচ্ছে ফর দ্য টাইম বিং ইলেকশনের জন্য, 1.5 মাস 2 মাস সময়ের জন্য। ইলেকশন যদি সময়ে শেষ হয়ে যায় 4th মে, আর 1.5 মাসের মতনই আছে, তো 1.5 মাসের জন্য আশঙ্কা আতঙ্কের কি আছে? কিন্তু শঙ্করদা, কোনো অফিসার চান না যে নির্বাচন কমিশনের এই সরানো মানে তার কিন্তু চাকরির জীবনে একটা দাগ লেগে যাওয়া। যে যখন এই যে মাথাকে বাদ দিয়ে দিল, তখনই কিন্তু নিচু স্তরে অর্থাৎ জেলা প্রশাসন কিন্তু কেঁপে গিয়েছিল। অনেকেই মনে করেছিল যে নির্বাচন কমিশন যদি শুরু করেন রাজ্যের কোনো সিএস, এইচএস, সিপি, ডিজিকে দিয়ে আমরা কারা, এবং তার মানে তুমি বলতে চাইছো যে সার্ভিস রেকর্ডে থেকে যায় যে কমিশন ট্রান্সফার করে দিয়েছে। ইয়েস, এবং সেইটা কিন্তু পরবর্তী ইলেকশনেও কিন্তু সেই যখন আবার এরকম মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, তখন তাদের পোস্টিং নিয়েও সমস্যা হতে পারে। ইলেকশন কমিশন তার আগের প্রিভিয়াস রেকর্ড দেখা হয় যে এক্স তিনি কোথায় ছিলেন, তাকে নির্বাচন কমিশন সরিয়েছিলেন কিনা, অর্থাৎ পরের বারের জন্য তাকেও সমস্যা। তো এই চিন্তাগুলো তারা করছেন, আশঙ্কায় রয়েছেন, ভয় পাচ্ছেন, এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি বারবার বলবো, এই রাজ্যে যতবার ইলেকশন হয়েছে, প্রথমে শুরু করা হতো কখনো ওসি বা খুব বেশি হলে এসপি, এই প্রথমবার শুরু করা হলো সিএস, এইচএস, ডিজি, সিপিকে দিয়ে, যা নজিরবিহীন। এবং এইটার পরে যেটা তোমায় বলে রাখি যে নজিরবিহীন শুধু এটা বললে হবে না, এই যে এ রাজ্যে 294টা অ্যাসেম্বলি রয়েছে, এই 294টার অ্যাসেম্বলির জন্য প্রত্যেকটা জায়গায় একজন করে কিন্তু অবজারভার আসছে, জেনারেল অবজারভার। এখানে আমি বলি একটা বিষয়, এবং সেই অবজারভাররা প্রত্যেকেই একজন সিনিয়র আইএএস অফিসার। এবং আমার কাছে এই মুহূর্তে একটা অর্ডার আমি দেখাবো, পি মোহন গান্ধীর অর্ডার। শঙ্করদা, তাকে পাঠানো হয়েছে কেরলে। একটু আগে তুমি বলছিলে যে সমস্ত সচিবদের বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে বা একাধিক, তাকে দেখা যাচ্ছে 4টে অ্যাসেম্বলির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কেরলে গেছেন, 4টে অ্যাসেম্বলির দায়িত্বে রয়েছেন। তামিলনাড়ুতে যাচ্ছেন হচ্ছে পারভেজ আহমেদ সিদ্দিকী, খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, তাকে পাঠানো হয়েছে। তার দায়িত্ব হচ্ছে 3টে বিধানসভা, অর্থাৎ অন্যান্য যে জায়গায় ভোট হচ্ছে সেখানে কোথাও 4টে অ্যাসেম্বলি মিলিয়ে একটা অবজারভার, আর এ রাজ্যে একটা অ্যাসেম্বলির জন্য একটা অবজারভার, একজন observer। এবার এই পরিসংখ্যানটা তোমায় দিলে তুমি অবাক হবে, যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আসামে 126টা হচ্ছে আসন, সেখানে অবজারভার হচ্ছে 51 জন। কেরলে আসন হচ্ছে 140টি, 51 জন হচ্ছে অবজারভার। তামিলনাড়ু 234টা হচ্ছে আসন, সেখানে হচ্ছে অবজারভার 136টা। আর তারপরে ওয়েস্ট বেঙ্গল 294টা আসন, 294 জন হচ্ছে অবজারভার। এটা গেল হচ্ছে অবজারভারে। এবার আসি পুলিশ অবজারভারে। পুলিশ অবজারভার দেখা যাচ্ছে আসামের ক্ষেত্রে 126টার জন্য 35 জন, তামিলনাড়ুর জন্য 40 জন মাত্র, কেরলের জন্য 17 জন মাত্র, আর ওয়েস্ট বেঙ্গলে 84। অর্থাৎ সব জায়গায় দেখা যাচ্ছে ডাবলের বেশি সংখ্যায় কিন্তু অবজারভার এখানে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন বাংলার এই যে নির্বাচন নিয়ে, যেমন এই এখানকার সিও বলুন বা যিনি ইলেকশন অবজারভার, তিনি বারবার বলছেন যে এবারের যে ইলেকশনটা হবে, আগে যে ইলেকশন বাংলার লোক দেখেছেন সেই কালচার তিনি পরিবর্তন করবেন। অর্থাৎ ইলেকশন কমিশন বাংলার এই ইলেকশন নিয়ে এখানে রফিক, এখানে তোমার থামিয়ে আমি বলি যে যেটা ঘটনা, যেটা রফিক বলতে চাইছে, দেখুন এখানে এই প্রথমবার সম্ভবত যে ইলেকশন কমিশন যাকে স্পেশাল অবজারভার করেছে, সুব্রত গুপ্ত, ইলেকশন অবজারভার যাকে করেছেন সুব্রত গুপ্ত, তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার এবং রাজ্যের মুখ্য সচিব পদের দাবিদার ছিলেন। একদম। তাকে তিনি পরে বুঝতে পারেন যে তিনি আর মুখ্য সচিব হতে পারবেন না, তিনি সেন্ট্রাল ডেপুটেশনে চলে গিয়ে দিল্লিতে সচিব হন একটি দপ্তরের, তাকে রাখা হয়েছে। আর মনোজ আগরওয়াল, যিনি দীর্ঘদিন দিল্লিতে ডেপুটেশনে ছিলেন এবং পরে কলকাতায় ফিরে আসেন ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অফিসার, এবং রাজ্য সরকারের বা শাসক দলে খুব একটা গুড বুকে উনি ছিলেন না। এই দুজনের যে কম্বিনেশন,
এদের কাছে কিন্তু রাজ্য প্রশাসনে কে কি কার কোথায় ভূমিকা, কোন অফিসার কেমন, কোন আইএএস অফিসার কেমন, কোন আইপিএস অফিসারের সাথে শাসক দলের কি সম্পর্ক, সবটাই জলের মতন স্বচ্ছ ছিল। একদম। কিন্তু ফলে এখানে অনেকে মনে করছেন যে তাদের রিপোর্টের ভিত্তিতেই নির্বাচন সদন দিল্লিতে তারা কিন্তু এই বিন্যাসটি করছেন। এবং রফিক যারা বলতে চাইলো যে তামিলনাড়ুতে বা কেরলে যেখানে 4টে বা 3টে অ্যাসেম্বলির জন্য একজন অবজারভার, সেখানে পশ্চিমবঙ্গের একটি অ্যাসেম্বলির জন্য একজন আইএএস অফিসার অবজারভার। এবং সন্দেহ নেই এই যে 294টি আসনে 294 জন অবজারভার হবেন, তাদের মধ্যে কিন্তু সিংহভাগই হবেন বাইরের রাজ্য থেকে নিয়ে আসা হবে। মানে যেমন পশ্চিমবঙ্গে অফিসারদের তামিলনাড়ুতে পাঠানো হচ্ছে, তেমনি তামিলনাড়ু, কেরল এবং অসমের অফিসারদেরও নিয়ে আসা হবে পশ্চিমবঙ্গে। এবং ইন্টারেস্টিং, যেটা আমি প্রথম দিনই বলেছিলাম রোববার দিন ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই, সেটা হচ্ছে 3টে স্টেট অসম, কেরল এবং হচ্ছে পন্ডিচেরি, ছোট রাজ্য পন্ডিচেরি, এই 3টে রাজ্যে কিন্তু 9 তারিখে ভোট হয়ে যাবে, 9 এপ্রিল। তার ফলে সেখান থেকে কিন্তু অফিসারদের নিয়ে এসে এখানে অবজারভার করা বা পুলিশ অবজারভার করা কমিশনের কাছে কিন্তু কোনো অসুবিধার বিষয় হবে না। একদম ঠিক। এবার এখানে যেটা বলছিলাম যে এখানেও কিন্তু ব্যতিক্রম রয়েছে। এই যে সুব্রত গুপ্ত, কোনো রাজ্যের অফিসার সেই রাজ্যে কাজ করলে সেই রাজ্যে কোনোদিন এখনো পর্যন্ত অনেক প্রাক্তন আমরাও মনে করার চেষ্টা করছেন যে এরকম ঘটনা ঘটেছে কিনা, যে রাজ্যের অফিসার যে রাজ্য থেকে তিনি অবসর নিয়েছেন সেই রাজ্যে তিনি ইলেকশন অবজারভার হয়েছেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় নজিরবিহীন এখানে আরো একটা জিনিস এখানে বলার, সেটা যে কথাটা বলছিলাম যে যেহেতু সুব্রত গুপ্ত এবং মনোজ আগরওয়াল সিইও এবং অবজারভার, ইলেকশন অবজারভার, এই দুজনেই ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অফিসার, এদের কাছে পুরো সিস্টেমটাই পরিষ্কার। যেটা নর্মাল প্র্যাকটিস কি ছিল সেটা হচ্ছে যে কখনো কোনো অফিসারকে সরাতে হলে, বিশেষ করে শীর্ষ প্রশাসনিক পদে, রাজ্য সরকারের কাছে 3 জন করে নাম চাওয়া হতো। দ্যাট ওয়াজ প্র্যাকটিস, কনভেনশন, এটা কিন্তু কোনো স্থির নিয়ম নেই। কিন্তু ইলেকশন কমিশন আজকে এবার সেটা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সিইসিকে চিঠি লিখে এই কথাটাই বলেছিলেন যে আপনারা তো একতরফা করছেন, আপনারা রাজ্য সরকারের কাছে কোনো নাম চাইছেন না, এটা তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটা চলে না। কিন্তু ইলেকশন কমিশন, যেটা রফিককে বলছে, ইলেকশন কমিশনের অফিসাররা বা সোর্স যেটা রফিককে বলছেন, সেটা হচ্ছে যে এখানে যে ডিজি পদে সরানোর জন্য ডিজি র্যাঙ্কের 3 জন অফিসারকে এমনভাবে রাখা হয়, তাদের নামটাই সুপারিশ করা হয় যে রাজ্য সরকার, সেটা তারাও রাজ্য সরকারে বা শাসক দলে খুব কাছাকাছি মানুষ বলে অভিযোগ থাকে। লোকসভা ভোটের সময়ও দেখা গেছে ঠিক লোকসভা ভোটের আগেই ডিজি ফায়ার করা হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। যখন ইলেকশন কমিশন নাম চায়, তখন সেই ডিজি ফায়ারের নামটি আসে এবং ইলেকশন কমিশন ডিজি ফায়ারকে ডিজি করে। সেই প্যাটার্নটাই কিন্তু ইলেকশন কমিশন আবার ভেঙে দিয়েছেন। ইলেকশন কমিশন নিজে কিন্তু বেছে নিয়ে আসছেন যে কাকে কোন পদে বসাবেন, এবং সেখানে কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে কোনো সুপারিশ, কোনো রেকমেন্ডেশন কিন্তু মানছে না। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, অনেকেরই হয়তো নজর এড়িয়ে গেছে, যে খবরটা আমরা করেছিলাম যখন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছিল, এবং সিইসি জ্ঞানেশ কুমার একটা মিটিংয়ে বলেছিলেন যে আমি শুনেছি এখানে নাকি ভোটের সময় জেল থেকে বন্দীদের ছেড়ে দেওয়া হয়, আসামিদের ছেড়ে দেওয়া হয়, আবার ভোটের মধ্যে নাকি তারা ফিরে আসেন, এরকম নাকি কোনো একটা ব্যবস্থা রয়েছে। দেখা যাবে যে যেদিনকে প্রথম ওই শীর্ষ 5 জনকে চেঞ্জ করা হলো, সেদিনকে সিদ্ধিনাথ গুপ্তা, তিনি ছিলেন ডিজি কারেকশনাল হোম, অর্থাৎ ডিজি কারা, তাকে তুলে নিয়ে এসে ডিজি করা হয়েছে, রাজ্য পুলিশের ডিজি। এবং ডিজি কারা কে হবে সেইটা কিন্তু ইলেকশন কমিশনই ঠিক করে দিয়েছে। ফলে ডিজি কারা কিন্তু আর ফাঁকা রাখেনি যে রাজ্য সরকার ডিজি কারা পদে কাকে বসাবে। একদম ঠিক। ডিজি কারা পদে কে বসবে সেটাও কিন্তু ইলেকশন কমিশন ঠিক করে দিয়েছে। ফলে এইটার মধ্যেই একটা গোটা প্যাটার্ন এবারের ভোটে বোঝা যাচ্ছে যে খুব আনপ্রেসিডেন্টেড ওয়েতে ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনটাকে কন্ডাক্ট করতে চাইছে। এবং যেটা আমি দিয়ে শুরু করেছিলাম, যে রাজ্য প্রশাসনের পুরো লন্ডভন্ড করে দেওয়া, অর্থাৎ কমিশনের কাছে খবর যেটা কমিশন বলছে, রিপোর্টারদের বলছেন, রফিক যে খবরটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে তাদের মনে হয়েছে যে ইলেকশনের আগেও রাজ্য সরকার বিভিন্ন জায়গায় এসপি ডিএম বদল করে একটা ইকুয়েশন সাজিয়ে রেখেছে, এবং মোটামুটি চেঞ্জ হলেও একটা শৃঙ্খল হয়তো মেনটেন হয়। সেই শৃঙ্খলটাই ভেঙে দেওয়ার কৌশল হচ্ছে ইলেকশন কমিশনে, যাতে করে কোনো প্যাটার্ন না থাকে, যাতে করে এমন সব অফিসারদের নিয়ে আসা হয় যারা শুধু কমিশনের কথা শুনেই কাজ করবেন। এবং কমিশন একটা একটা আমি বলবো না ভয়ের পরিবেশ, কিন্তু একটা
এমন পরিবেশ কায়েম করতে চাইছেন যেখানে যে পদে যাকে আনা হচ্ছে তিনিও যেন কপিবুক পারফর্ম করেন। কপিবুক পারফর্ম মানে তাকে যেটুকুনি কাজ করতে বলা সেইটুকুনি কাজই করেন এবং নিষ্ঠার সঙ্গে করেন। কারণ কমিশন খালি বলছেন যে সিসি খালি বলছেন যে সখ্ত কারবাই হোগা, সখ্ত সে সখ্ত কারবাই হোগা, মানে হচ্ছে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে। তো সুতরাং এইটা একটা এমন একটা পরিবেশ তারা তৈরি করা হচ্ছে যে কারণে পুলিশ এবং প্রশাসনের মধ্যেও একটা থরহরি দেখা যাচ্ছে। আগামী দিনে এই গোটা ব্যাপারটা কিভাবে আনফোল্ড করে সে ব্যাপারে আমাদের 24 ঘন্টা নজরে থাকবে। রফিক যেমন প্রতি মুহূর্তে খবর সবার আগে বিশ্বাসযোগ্য খবর ওয়ালে প্রকাশ করছে, সেরকমভাবেই করতে থাকবে এবং আমরা আপনাদের জানাতে থাকবো। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।